দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আমাদের জন্য না, বিরোধী দলের প্রতিও কিন্তু উনি অনেক সহানুভূতিশীল। সংসদের বাজেট বক্তৃতায় বিরোধী নেতা তার সুন্দর বক্তব্যে যখন উপস্থাপন করলেন যে আমার নির্বাচন এলাকার দায়িত্বটি আমি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিতে চাই, ঠিক তার কাউন্টার বাজেট বক্তৃতায় আবার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বললেন যে আপনার সংসদীয় নির্বাচন এলাকার দায়িত্বটি আমি নিলাম উন্নয়নের জন্য। ঠিক তার পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে অনুশাসন জারি করলেন যে আপনি বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে তার নির্বাচনী এলাকা সফর করবেন এবং ওখানে কি করার প্রয়োজন আপনারা করবেন। আপনারা বোধহয় মিডিয়াতে দেখেছেন যে আমি ঠিক আর একদিন পরেই মাননীয় বিরোধী নেতা শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সহ ঢাকা 15 তার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং রাস্তাঘাট ব্রিজ কোথায় কি প্রয়োজন, বিদ্যুৎ, গ্যাস, পানি ঘুরে ঘুরে দেখেছি, পুরো টিম সহ কিন্তু গিয়েছি। এবং উল্লেখ করতে চাই যে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের বিএনপির বর্তমান উত্তরের প্রশাসক, তার নামও শফিকুর রহমান খান মিল্টন, সেও কিন্তু আমাদের সফরে ছিল এবং ঐক্যবদ্ধভাবে যাতে ওই এলাকার আমরা উন্নয়নটা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী, সে ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, দিক নির্দেশনা দিয়েছি এবং আগামীকালও মাননীয় বিরোধী নেতার ওখানে আমি সহ দায়িত্বশীলদের আরেকটি বৈঠক আছে যে উনি সহ ওনার এমপিদের নির্বাচনী এলাকাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কেউ যেন বঞ্চিত না হয়। সংসদে সরকারি দল বিরোধী দলের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আমরা দেখছি, যে বিরোধী দলও সরকারকে অ্যাপ্রিসিয়েট করছে, সরকারও অ্যাপ্রিসিয়েট, মানে প্রধানমন্ত্রী বিশেষত অ্যাপ্রিসিয়েট করছেন। তো এটা একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হচ্ছে বাংলাদেশে। কিন্তু রাজনীতির মাঠে আমরা দেখছি যে ছাত্রদল শিবির মারামারি করছে, এনসিপি ছাত্রদল শিবির মিলে আরেক ভেজাল চলতেছে। এর মধ্যে কি এই জায়গাটা কি আপনারা নিয়ন্ত্রণের কথা কি ভাবছেন না? মানে ধরেন যে সংসদের যে সম্প্রীতি, রাজপথে কিন্তু উভয়ে কিন্তু মুখোমুখি সংঘর্ষে, এবং সেই জায়গাটায় কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে উভয় পক্ষেই, মানে তাদের ফায়দা নেওয়ার জন্য। আপনার কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত। আমি সাধারণ একজন বিএনপির কর্মী হিসেবে মনে করি যে আমাদের সংসদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটি, এটা যদি আমরা আরো কঠোরতম করতে পারি, আমার মনে হয় যে মাঝে মাঝেই যদি আমরা বসি, সবসময় যে সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা একসঙ্গে বসতে হবে এমন কোনো কথা না। সংসদের চিফ হুইপ রয়েছেন, আমাদের দায়িত্বশীল যারা নেতা রয়েছেন, তারা যদি বিরোধী দলের সাথে আমরা মাঝে মাঝেই বসে আলোচনা করি, আমার মনে হয় যে মাঠ পর্যায়ে এটা দূরত্ব কমে আসবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। এবং আপনি ঠিকই বলেছেন, যদি মাঠ পর্যায়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায়, তাহলে সেই ভয়ঙ্কর স্বৈরাচারী আওয়ামী লীগ তারা আবার এই সুযোগটা নিতে পারে এবং এটা কারো জন্যই, বিএনপি এবং জামাত সহ আমরা যারা বর্তমান সংসদে বা রাজনীতির মাঠে আওয়ামী লীগ ছাড়া যারা রয়েছে, এটা কারো জন্যই মঙ্গল হবে না। এবং সেদিন আমি আমার ছোট্ট করে বলি, সেদিন বিরোধী দলীয় নেতার সঙ্গে যখন আমি তার নির্বাচন এলাকায় সফর করছিলাম, একই রিক্সায় উঠে যখন ঘুরছিলাম, উনিও কিন্তু এই কথাটি আমাকে বলছিলেন যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের ঐক্যবদ্ধর উপরে নির্ভর করবে দেশের উন্নয়ন, দেশের সম্প্রীতি এবং আওয়ামী লীগের ফিরে না আসার যে অঙ্গীকারটা, এটা আমাদের ঐক্যবদ্ধর উপরে নির্ভর করে। উনি সেটাও কিন্তু আমাকে সেদিন গল্পে গল্পে বলছিলেন। এটা কিন্তু যারা গুম হত্যা হয়েছে তাদের ন্যায় বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। উনি ওনার ব্যক্তি পরিবারের কথা বলেছেন যে আমার মার উপর যে নির্যাতন হয়েছে শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর, ওনার পরিবারের উপর, ওনার আদরের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আরাফাত রহমান কোকোর উপর যে নির্যাতন হয়েছে, এই বিষয়টা উনি বলেছে যে এটা আমি এই বিষয়ে আমি হিংসাত্মক ভাবে কারোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নাই। উনি কয়েকদিন আগেও বলেছে যে আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তারাও হয়তো বলতো যে তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, তুমি স্বাভাবিকভাবে চলো। আমি ওনার বক্তব্যে যেটুকু শুনেছি বা ওনার কথাতে যেটুকু, আরেকটি যেটা আমি বলি যে শাহ আলম ভাই, আপনার মানে প্রথমেই আমি যে কথাটি বলছিলাম মাননীয় মন্ত্রী, যে আহ, আপনি বর্তমান এই সরকারের 140 দিন, প্রায় 5 মাস বয়সী সরকার, আপনি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। মানে আপনাকে নিয়ে আমরা নানা রকমের সংবাদ, নানা রকমের কিছু চলছে, সবকিছু ছাপিয়ে একটি বিষয় বেরিয়ে আসছে। আপনি আপনি যেহেতু বগুড়ার এমপি, বগুড়ার 2 এর এমপি,
অনেকে বলছেন এবং সংবাদপত্র লিখছেন যে আপনি প্রধানমন্ত্রীর বন্ধু। তো প্রধানমন্ত্রীর বন্ধু কিভাবে আপনি এই বিষয়ে একটু জানতে চাই এবং এই যে এত আলোচনা সমালোচনায় আপনি কেন পড়ে গেলেন এই যে ৫ মাসের মধ্যেই? ধন্যবাদ। প্রথমেই খুব ভালো প্রশ্নটি করেছেন। আমি প্রথমেই দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু হবার আমার কোনো সুযোগই নেই। এই কারণেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বেড়ে ওঠা পড়াশোনা সব ঢাকায়। আমার বেড়ে ওঠা পড়াশোনা সব বগুড়া জেলায় শিবগঞ্জ এবং বগুড়া কেন্দ্রিক। এবং ওনার সঙ্গে আমার বয়সের তারতম্য প্রায় ৮ বছরের ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী। একদম ৯০ দশকে ছাত্র দলের সাধারণ সম্পাদক উপজেলা কমিটি কাউন্সিলের ভোটের মাধ্যমে আমার রাজনীতি আমি শুরু করি এবং তখন থেকে রাজনীতির হাতে খড়ি। এরপরে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সভাপতি, এরপরে ২৪ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯৭ সালে। এরপরে আমি বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর ভোটে নির্বাচিত। এরপর বগুড়া জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি। বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। যেহেতু আমার বাড়ি বগুড়া এবং বগুড়ার একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে স্নেহ করেন এবং স্বাভাবিক কারণে বগুড়া বাবি হওয়ার কারণে তার সাথে একটা সুসম্পর্ক রয়েছে। তবে আমি আবারও বলি, উনি আমার কোনো বন্ধু না, বন্ধু হওয়ার কোনো সুযোগও নেই। মানে এই বিষয়টা হচ্ছে যে ধরেন মানে ওনাকে একটু কি বলবো একটু মানসিকভাবে বিপর্যস্ত করা বা ওনার একটু বদনাম করার চেষ্টার অংশ হিসেবে এবং সে পুরানো সেই গ্রুপগুলোই কিন্তু সে প্রথম আলো, সেই ডেইলি স্টার মানে যারা একটা সময় বিএনপিকে সর্বনাশ করে দিছিল তারাই কিন্তু আবারও মাঠে। যদিও উম আহ মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিহিংসা নয় বা যে উদার নীতি গ্রহণ করেছেন সেই সুযোগটাই আবার কিন্তু এই গ্রুপগুলো নিচ্ছে। তো এই জায়গাগুলো আপনাদের কোনো অবস্থান নেয়ার কোনো পরিকল্পনা আছে? যে ধরেন তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এই করতেছে, ওই করতেছে। এই জায়গাগুলো তো চেক দেওয়া খুব জরুরি। একটা অসত্যর বিষয়। এই যে এটা আসলে আমরা বগুড়া থেকে নির্বাচিত হয়ে এসে বগুড়ার উন্নয়ন নিয়ে যখনই আমি কথা বলা শুরু করেছি, তখনই দেখলাম যে একটা পক্ষ অতি উৎসাহী হয়ে আমাকে টার্গেট করলো এবং বিভিন্নভাবে আমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, তার বন্ধু বানানো, এক এক সময় এক এক ধরনের নিউজ নিয়ে এসে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো। তা আপনি যে প্রসঙ্গগুলো উঠালেন, এই প্রসঙ্গগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং বা যারা প্রেসের দায়িত্বে আছে তারাই দেখবে। আমরা তো এই বিষয়গুলো যদিও দেখি না। হুম, হুম, হুম। আহ, না নিশ্চয়ই দেখা উচিত, নিশ্চয়ই দেখা উচিত। কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে মিডিয়া কিভাবে আ আ বেগম খালেদা জিয়ার সরকারকে বিপর্যস্ত করে তুলেছিল। এখন এখন দেখা যাচ্ছে যে তাদের সেই সংবাদগুলো আসলে আ বাস্তবতা বা সত্যতা ওইভাবে ছিল না। কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছিল বেগম খালেদা জিয়ার সরকারকে।